এই জিনিসটা নিয়ে একটু বলি, ছোট করেই বলি। সবসময় তো আসলে লিখতে ইচ্ছা করে না। আর বলার কথাও যে খুব গুছায়া বলা যায় তাও তো না। কিন্তু একটু বলার ট্রাই করি আর কি। যেমন বাংলাদেশের ইতিহাসের যে একটা ন্যারেটিভ চালু আছে, যে এক্সিস্টিং একটা ন্যারেটিভটা হইতেছে যে 1947 সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হিসাবে রাষ্ট্র হিসাবে তৈরি হয়েছিল। এর কারণ ছিল হচ্ছে মুসলমান পরিচয়, যে আমরা মুসলমান, আমরা হিন্দু না। এইরকমের একটা লার্জ একটা জায়গা থেকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে হইতেছে 1947 সনে ইন্ডিয়াতে না থাইকা পাকিস্তানে চলে আসার একটা ঘটনা ঘটছিল। হাওয়েভার এটা একটা খুবই স্ট্রং একটা ন্যারেটিভ। তো আমার কথা হচ্ছে, এইটা যে একটা ছিল না তা না, মুসলমান পরিচয় একটা ঘটনা ছিলই, মানে তখনকার রাজনীতিতে একটা বড় ব্যাপার। কিন্তু এটা যদি একটু আগে থেকে খেয়াল করেন, 1936 বা 37-এই একে ফজলুল হক যে জিতলেন, ওনার জিতার মূল কারণ কিন্তু ছিল, উনি বলছিলেন যে উনি জিতলে কৃষক প্রজা পার্টি যেটা করছেন, ওনারা হচ্ছে জমিদারি বাদ দিয়ে দিবেন। এবং একে ফজলুল হক যে হচ্ছে ইয়েতে মুসলিম লীগে জয়েন করলেন, মুসলিম লীগে জয়েন করার কারণ কিন্তু ছিল যে পাকিস্তান হইলে এই জমিদারি প্রথা বাতিল হবে। এবং এটা কিন্তু ঠিকই বাতিল হয়েছিল 1956 সনে। ওই সম্ভবত এই জমিদারি প্রথার আইনটা বাতিল হয়েছিল। এবং এখানে তো আসলে একটা ইকোনমিক একটা জায়গা ছিলই। মানে ধরেন, যারা জমিদাররা ওনারা তো কলকাতায় থাকতেন, শহর এলাকায় থাকতেন। এবং হচ্ছে এই পাকিস্তানের বা পূর্ব বাংলার যে হচ্ছে কৃষকরা ওনাদের খাজনা এসে আদায় করে নিয়ে যেতেন। তো এটা তো সর্ট অফ আসলে ঝামেলার জিনিসই ছিল। তো সুতরাং পাকিস্তান হওয়াটা, এইটা শুধুমাত্র মুসলমান হওয়ার ঘটনা না, জমিদারির প্রথা থেকে মুক্তি পাওয়ার ঘটনা। মানে এই ন্যারেটিভটা একটু যদি মাথায় রাখেন, তাহলে বুঝতে পারা যাবে যে এখানে একটা অর্থনৈতিক অধিকারের একটা প্রশ্ন জড়িত ছিল। হ্যাঁ, কিন্তু এটা হওয়ার পরেও যেটা হয়েছে যে আসলে অর্থনৈতিকভাবে তো আসলে ওই শোষণের ডেটাগুলি বারবার আসতেছিল। খেয়াল করে যদি দেখেন, সবচেয়ে বড় পোস্টারটা যেটা ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্যের খবর আর কি। যদিও এটা পরবর্তীতে দেখা যায় যে আসলে এগুলি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু আসলে তো সত্যি কথা যে হচ্ছে ইকোনমিক্যালি পশ্চিম পাকিস্তানে সব কিছুর কেন্দ্র ছিল। এবং এটা পূর্ব পাকিস্তানে ওই ঘটনাগুলি ঘটতেছিল না। তো এটার জন্য কি হইলো? এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে রাজনৈতিক অধিকার চাওয়া শুরু হইলো। ইলেকশন তো আসলে যেটা 1954 যেটা ইলেকশনটা ছিল, সেখানে যুক্তফ্রন্ট জিতছিল, কিন্তু হচ্ছে রাজনৈতিকদের মধ্যে, নেতাদের মধ্যে এত মারামারি ক্যাচাল চলতেছিল যে এখানে আসলে মিলিটারি শাসন চলে আসে। কিন্তু মিলিটারি শাসন যখন গেল এবং যখন ইলেকশনটা হইল, ফেয়ার একটা ইলেকশন হইল, তখন তো আসলে রাজনৈতিক অধিকারের প্রশ্ন চলে আসে, যে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে সরকার গঠন করবে, পূর্ব বাংলার হচ্ছে স্বায়ত্তশাসনের কথাবার্তা আসলো। তো সুতরাং 1971 সালেরও যে মানে কালচারাল আইডেন্টিটি দেখানো হয় যে বাঙালি হওয়ার জন্য যেন আমরা মুসলমান না, আমরা বাঙালি, এইটার জন্য যেন হচ্ছে 1971-এর যুদ্ধ হয়েছিল। কিন্তু ঘটনা তো তা না। ঘটনাটা হইতেছে, আমাদের রাজনৈতিক অধিকার ছিল, ইলেকশনে জিতছিল বাংলাদেশের পার্টি, এবং সেই পার্টিকে ক্ষমতায় বসতে দেওয়া হইতেছিল না। তো এইটা তো হচ্ছে রাজনৈতিক অধিকারের ঘটনা। তো এইটা একটা ব্যাপার আর কি। তো এই রাজনৈতিক অধিকার তো আসলে 1971 সালের পরেও আমরা আসলে ঠিকমতো পাই নাই। তখন তো আসলে 1973-এর একটা বাজে রকমের ইলেকশন হইলো, 1975-এ তো আসলে এটা বাকশালী হইলো, সব রাজনৈতিক অধিকার তো উল্টা কায়রা নেওয়া হইলো আর কি। তো তখন তারপর থেকে যে মিলিটারি কুগুলি ঘটলো, একটু ইলেকশনের দিকে যাওয়া হচ্ছিল, ডেমোক্রেসি একটা দিকে যাওয়া হচ্ছিল, সেটা আবার হচ্ছে এরশাদ আসার পর সেটা আবার নষ্ট হয়ে গেল আর কি। তো 1990-এ হচ্ছে তখন আবার হচ্ছে ইলেকশনের গণতন্ত্রের জায়গাটা আসলো। কিন্তু ওইটা আসলে ফাংশনাল ছিল না। মানে শুধুমাত্র ইলেকশনের ভিতর দিয়ে এবং ইনস্টিটিউশনগুলি তৈরি না করার ভিতর দিয়ে রাজনৈতিক অধিকারের জায়গাগুলি আমরা আসলে পাই নাই, এক্সারসাইজ করতে পারি নাই, এক্সপিরিয়েন্সও করতে পারি নাই। তো যে ওইটার ভিতর দিয়ে আমার মনে হয় যে 2007-এর 1/11 সরকারের ভিতর দিয়ে সেই একটা বাকশালী সরকারের একটা নতুন ফর্ম, নয়া বাকশালী সরকার কায়েম হইল। এবং এই অন্যায় অত্যাচার তো আমরা আসলে 15 বছর সহ্য করলাম। এবং এই এটারই রিভোল্ট হয়েছে আসলে 2024-এ। এবং 2024-এর রিভোল্টটা যদি দেখেন, 2018-র আন্দোলনের ভিতর দিয়েই আমরা যেভাবে কথা বলি, যেভাবে আসলে আমরা অ্যাক্ট করতে চাই,
সেই জায়গাগুলিকে আসলে হচ্ছে সাপ্রেস করে রাখা হইতেছিল। হ্যাঁ, এবং ওই জায়গাগুলি কিন্তু কালচারালি আসলে আউটব্রাস্ট করছে যে আমাদের আসলে ইকোনমিক অধিকার পাওয়ার কথা, আমরা সেই অধিকারগুলি পাই নাই। আমাদের একটা রাজনৈতিক অধিকারগুলি পাওয়ার কথা, সেটা আমরা পাই নাই, এবং আমাদেরকে কালচারালিও আসলে মুখ বন্ধ করে রাখা হইতেছে। এইরকমের একটা জায়গা থেকে আমি মনে করি যে আসলে একটা ধারাবাহিক ইতিহাস হিসাবে দেখা যাইতে পারে। তো এখানে তো আসলে আরও অন্যান্য জিনিসগুলি অবশ্যই জড়িত আছে আর কি। তো 2024-এর পরে যেটা হয়েছে, এই যে ন্যারেটিভের জায়গাটা, আমার মনে হইতেছে যে এটা খুব একটা স্পষ্ট হইতেছে না আর কি। যেন এটা আলাদা একটা জাস্ট একটা জায়গা, একটা অভ্যুত্থান হইল, আমরা একটা সরকারকে সরাই দিলাম। তো এইটাকে এইরকম একটা মিনিমাম মিনিংয়ের ভিতরে রিডিউস না করে ফেললে জিনিসটা 2024-এ বাংলাদেশের মানুষ যেটা করতে চাইছে সেটাকে আন্ডারমাইন করা হবে বলে আমার কাছে মনে হয় আর কি। তো আমি জাস্ট এই একটা স্ট্রেট লাইন একটা জিনিস সাজেস্ট করলাম। আমার ধারণা এখানে আরও অনেক কথা হইতে পারে যে আসলে কিভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামগুলি তৈরি হয়েছে এবং এগুলি কিভাবে আসলে ব্যর্থতার দিকে যাইতেছে আর কি। সেটা খেয়াল করার জন্য যদি পুরনো ন্যারেটিভগুলির দিকে আমরা তাকায় থাকি, আমার ধারণা এটা আসলে আমাদের এই এখনকার সময়ের প্রতি জাস্টিস করা হবে না আর কি। নতুনভাবে চিন্তা করতে পারাটা দরকার। আমি জাস্ট একটা আউটলাইন সাজেস্ট করলাম এখানে, এইটাই।